আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ ও মাঝারি পর্যায়ে 40 থেকে 50 জন নেতা ঈদের পরপরই ভারত থেকে বাংলাদেশে ফিরছেন। আওয়ামী লীগ ও বাংলাদেশ পুলিশের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কুমিল্লা ও সিলেট সীমান্ত দিয়ে কমপক্ষে 20 জন নেতা বাংলাদেশে ফিরেছেন। ঈদের পরপরই আরও নেতা বাংলাদেশে ফিরবেন, এজন্য কয়েকটি স্তরের তালিকাও করা হয়েছে। ঈদের পর দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা দেশে ফিরবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। অন্যদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফেরানোর দাবিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন জমা দিতে যাচ্ছে সংগঠনটি। এর মধ্যে সোমবার ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতারা। ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি করা হয় ওই সভায়। তবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ভোটের আগে আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চেয়েছিলেন, তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে, যদিও তিনি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলকে কর্মকাণ্ড চালানোর পক্ষে মত দিয়েছেন। সূত্রগুলো বলছে সংসদের প্রথম অধিবেশনের 1 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাতে চায় না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছরের 12ই মে নির্বাহী আদেশ এবং সন্ত্রাস দমন আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরপর নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে। দেশীয় আন্তর্জাতিক নানা মহল থেকে বিষয়টি নিয়ে সমালোচনা হলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেয়নি বিগত অন্তর্বর্তী সরকার। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচনী প্রচারণায় বিএনপির অনেক শীর্ষ নেতাকে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতেও দেখা গেছে। জনশ্রুতি আছে জামাত ইসলামী ও এনসিপি জোটকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগের ভোট ব্যাংকের একটি বড় অংশ বিএনপিকে ভোট দিয়েছিল। জামাত ও এনসিপির পক্ষ থেকেও এমন অভিযোগ করা হয়েছিল। তাদের অভিযোগ হলো তলে তলে আওয়ামী লীগের সাথে আতাত করে বিএনপি নির্বাচনে জিতেছে। বিশেষ করে নির্বাচনের পর দেশের অনেকগুলো জেলা ও উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলা এবং সেখানে মিছিল সমাবেশ করার পর এনসিপির পক্ষ থেকে জোরালোভাবে এমন অভিযোগ করা হয়। গণমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে দেশের 29টি জেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটি জেলায় আবার ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আবার আওয়ামী লীগের 2 জন এমপি সহ বেশ কয়েকজন জামিনও পেয়েছেন। তবে বিরোধী পক্ষ থেকে জামিন দেওয়ার বিরোধিতার কারণে অনেকে জামিন পাওয়ার পর তাদের আবার নতুন করে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। আওয়ামী লীগ ও পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনের পরপরই শেখ হাসিনা দলের এক অনলাইন সভায় নেতাকর্মীদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বলেছিলেন। এরপর দিল্লিতে শেখ হাসিনার সাথে দলটির শীর্ষস্থানীয় নেতাদের এ নিয়ে বৈঠক হয়েছে। সে বৈঠকে কোন পর্যায়ে কারা ফিরবেন তাও ঠিক করা হয়। জানা গেছে, ফেরার জন্য যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে আগে গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের কোন কোন এলাকায় জুলাই আন্দোলনের সময় কোনো হত্যাকাণ্ড হয়নি তার উপর। যেসব এলাকায় হত্যাকাণ্ড হয়নি, অর্থাৎ জুলাই আন্দোলনকে ঘিরে যেসব এলাকায় কোনো হত্যা মামলা দায়ের হয়নি, সেসব এলাকায় নেতাদের প্রথমে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা গেছে, নির্বাচনের পর সীমান্ত দিয়ে এ পর্যন্ত কমপক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর 40 জন নেতা বাংলাদেশে ঢুকেছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে এই ফেরা শুরু হয়। কুমিল্লা ও সিলেট সীমান্ত দিয়ে বেশিরভাগ নেতা দেশে এসেছে বলে জানা গেছে। প্রথম লটে দলটির মাঝারি সারির নেতারাই বেশি বাংলাদেশে এসেছে। দলটির একাধিক সূত্র বলছে, ঈদের পরপরই আরেকটি লটে দেশে ফিরছেন দলটির অনেক নেতা। সংখ্যাটি
40 থেকে 50 জন হতে পারে বলে ধারণা পাওয়া গেছে। এদের বেশিরভাগ বিভিন্ন পৌরসভা ও উপজেলা চেয়ারম্যান এবং ছাত্রলীগের পদাধিকারী নেতা। এদের পর এই গ্রুপটি দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে তারা সীমান্ত দিয়ে দেশে ফিরবেন। জানা গেছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 4 জন নেতা ভারতে বিষয়টির সমন্বয় করছেন। এই 4 জনই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। ইতিমধ্যে তারা দ্বিতীয় পর্যায়ে যারা ফিরবেন তাদের তালিকা চূড়ান্ত করেছেন। তবে দেশে ফেরার ক্ষেত্রে নেতাদের বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। তবে নিরাপত্তার স্বার্থে তিনি নাম প্রকাশ করতে চাননি। দলীয় নেতাদের ফেরানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলও তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যে দলটির শীর্ষস্থানীয় পর্যায় থেকে জাতিসংঘ, কমনওয়েলথ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগাযোগ করা হয়েছে। সোমবার ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এক্ষেত্রে ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপও দাবি করা হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য ইহুয়ান ড্যানিয়েলসন এবং এভিন ইঞ্চির সঙ্গে এই অনলাইন সভায় কথা হয় আওয়ামী লীগ নেতাদের। নির্বাচনের আগে 2 দফায় কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলার দাবিটি উপস্থাপন করা হবে সেটি নিয়ে এখনো নিশ্চিত নয় দলটির নেতারা। তারা কি আইনি প্রক্রিয়া আগাবে নাকি সরকারের নিষেধাজ্ঞা তোলার জন্য অপেক্ষা করবে সেটি নিয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি দলটির নেতাদের কাছ থেকে। এদিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে তারা কাজ করবে, করছেও। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরা হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন। লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ, কাজ করুক না। মির্জা ফখরুল বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবে কিছু কাজ করতে, করছে। লাভ তো হচ্ছে না, জনগণ তাদের রিজেক্ট করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল। যদিও মির্জা ফখরুল প্রকাশ্যে নির্বাচনের আগে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চেয়েছিলেন। সরকার একটি অংশ মনে করে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 1 মাস পূরণ হবে 11 এপ্রিল। ওই পর্যন্ত কিছু আইনগত দিক নিয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সে কারণে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ইস্যুটি নিয়ে তার আগে কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। তবে অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ এরই মধ্যে বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। সে অধ্যাদেশগুলোর মধ্যে একটি হলো সন্ত্রাস দমন সংশোধনী অধ্যাদেশ, যেটিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করেছিল। এসব অধ্যাদেশ নিয়ে 2 এপ্রিলের মধ্যে বিশেষ কমিটি তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। মার্চ মাসের তপ্ত দিনগুলোতে মধ্যপ্রাচ্যের আকাশ আজ কেবল তপ্ত রোদে নয়, বরং বারুদ আর আগুনের শিখায় প্রজ্বলিত। দীর্ঘ কয়েক দশকের উত্তেজনা শেষে ইরান আজ এক ভয়াবহ ও অসম যুদ্ধের মুখোমুখি, যার একদিকে আছে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তি আমেরিকা এবং সাথে আছে আধুনিক সমরাস্ত্র সজ্জিত ইসরায়েল। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি ইরানের সার্বভৌমত্ব আর স্বাভাবিক জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, যার ফলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় অসংখ্য নেতৃত্ব মারা গেছেন। বর্তমানে যখন মুসলিম বিশ্ব পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতরের আনন্দের প্রতীক্ষায় প্রহর গুনছে, তখন ইরানের রাজপথে শোক আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অগণিত সাধারণ মানুষের স্বপ্ন। প্রশ্ন উঠেছে,
শুক্রবারে যখন মধ্যপ্রাচ্যের কোটি কোটি মানুষ ঈদের জামাতে শরিক হবেন, তখন কি আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো তাদের বিধ্বংসী বোমাবর্ষণ থেকে বিরত থাকবে, নাকি পবিত্র ঈদের দিনটিকে তারা আরো বড় কোনো রক্তপাতের কৌশলী মুহূর্ত হিসেবে বেছে নেবে? এক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলের অতীত ইতিহাস কি বলে? যে ইসরায়েল ইহুদি ধর্মের মর্যাদাপূর্ণ দিন সাবাতের দিনে গত 28শে ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়েছিল, সে ইসরায়েল কি মুসলমানদের ঈদের দিনে ইরানকে ছাড় দিবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 28শে ফেব্রুয়ারি দিনটি ইরানের জন্য এক কালো দিন ছিল। সেদিন কাক ডাকা ভোরে মার্কিন ও ইসরায়েলি বাহিনী কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ইরানের উপর বিমান হামলা চালায়। ওই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে পঙ্গু করে দেয়া এবং নেতৃত্বকে সরিয়ে দিয়ে একটি রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তন করা। যুদ্ধের প্রথম কয়েক ঘন্টাতে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়। ইরানও পাল্টা জবাব দেওয়া শুরু করে। এই যুদ্ধের গতি দ্বারা বিশ্লেষণ করে দেখা যায়, ইসরায়েল ও আমেরিকা ইরানের ভিতরে ডিক্যাপিটেশন বা শীর্ষ নেতৃত্ব হত্যার কৌশল নিয়েছে। তাদের লক্ষ্য হলো ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমকে পুরোপুরি অকেজো করে দেয়া। কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং তাদের আঞ্চলিক মিত্ররা, যাদের ইরান প্রতিরোধের অক্ষ হিসেবে অভিহিত করে, তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পাল্টা আক্রমণ চালিয়েছে। বিশেষ করে হাইপারসনিক মিসাইল ফাত্তা-2 এর ব্যবহার ইসরায়েলের তথাকথিত অজেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইরানে মার্কিন হামলার 20তম দিন পার হতে চলল। এরই মধ্যে 20শে মার্চ শুক্রবার মধ্যপ্রাচ্য ঈদ। প্রশ্ন হলো, মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের এই দিনেও কি ইসরায়েল এবং আমেরিকা ইরানে হামলা চালাবে বা চালাতে পারে? ঈদের দিন আমেরিকা বা ইসরায়েল হামলা চালাবে কি না তা বুঝতে হলে অতীতে তাদের আচরণের দিকে নজর দেওয়া দরকার। গত 2 দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, তারা ধর্মীয় অনুভূতির চেয়ে তাদের ভূ রাজনৈতিক ও সামরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়েছে। বরং অনেক ক্ষেত্রে দেখা গেছে উৎসবের দিনগুলোতে সাধারণ মানুষের মধ্যে যে মানসিক শিথিলতা থাকে, তাকে সামরিকভাবে ব্যবহার করার একটি প্রবণতা জায়নবাদী ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে বিদ্যমান। ইসরায়েল ঈদের দিনেও ইরানের মানুষের উপর হামলা চালাতে পারে এমন আশঙ্কার বড় একটি কারণ হলো, ইসরায়েল যেদিন ইরান আক্রমণ শুরু করেছিল সেদিনে তারা নিজেদের ধর্মকেই সরা জ্ঞান করেছিল। আমেরিকা ও ইসরায়েল অপারেশন এপিক ফিউরি ও রোয়ারিং লায়ন শুরু করেছিল 28শে ফেব্রুয়ারি। দিনটি ছিল শনিবার। ইহুদি ধর্মের মানুষদের কাছে এই 28শে ফেব্রুয়ারি শনিবার ছিল বিশেষ মর্যাদাপূর্ণ দিন। তারা এই দিনটিকে বলে সাবাত এবং একই সাথে এটি ছিল পুরিম, উৎসবের সমাপ্তি বা তার পরবর্তী পবিত্র সময়। ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী শনিবার হলো সাবাত, যা তাদের সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন। এদিন তারা সকল প্রকার জাগতিক কাজ থেকে বিরত থাকে এবং প্রার্থনা করে। অথচ সেই দিনটিকে কৌশলগত চমক হিসেবে ব্যবহার করেছেন ট্রাম্প আর নেতানিয়াহু। শনিবার বা সাবাত সাধারণত বিশ্রামের দিন হওয়ায় ইরান এই সময় এত বড় মাপের হামলার আশঙ্কা করেনি। সে ভরসায় শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। আমেরিকা ও ইসরায়েল এই সুযোগটিকে কাজে লাগিয়েছিল। প্রশ্ন উঠেছে, নিজেদের ধর্মের বারণ যারা শোনে না, তারা কি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখাবে? আফগানিস্তান ও ইরাক যুদ্ধের উদাহরণ এখানে খুব প্রাসঙ্গিক। 2001 সালের অক্টোবরে যখন আমেরিকা আফগানিস্তানে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম শুরু করে, তখন সামনে ছিল রমজান মাস। মুসলিম বিশ্বের তীব্র সমালোচনা সত্ত্বেও সেই সময় বিমান হামলা বন্ধ করা হয়নি। একইভাবে ইরাক যুদ্ধের দীর্ঘ সময় বহুবার দেখা গেছে যে ঈদের নামাজের জামাতের কাছাকাছি বা পবিত্র শহরগুলোতে মার্কিন বাহিনী তাদের অভিযান পরিচালনা করেছে। তাদের যুক্তি ছিল, সন্ত্রাসীরা পবিত্র স্থান ও উৎসবকে ঢাল হিসেবে ব্যবহার করছে। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, আমেরিকা যেদিন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করেছিল, সে দিনটি ছিল ঈদ উল আজহা বা কোরবানির ঈদের দিন।
সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয় 2006 সালের 30 ডিসেম্বর। ইরাকি আইন অনুযায়ী ঈদের ছুটির দিনগুলোতে সাধারণত মৃত্যুদণ্ড কার্যকর করা নিষিদ্ধ ছিল, কিন্তু তৎকালীন ইরাকি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবে এই আইন উপেক্ষা করা হয়েছিল। ঈদের মতো একটি খুশির দিনে এবং ইসলামের পবিত্র মাসে একজন মুসলিম নেতার ফাঁসি কার্যকর করাকে অনেকেই ধর্মীয় অনুভূতির উপর আঘাত হিসেবে দেখেছিলেন। সোমালিয়ার যুদ্ধক্ষেত্র মার্কিন ড্রোন হামলা রমজান মাসে নিয়মিত ঘটনা ছিল। এবার গাজার দিকে তাকানো যাক। 2024 সালের ঈদ উল ফিতরের দিন গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে যে শোকের দৃশ্য দেখা গিয়েছিল তা বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্নচিহ্ন। সেদিন গাজার মানুষ যখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ছিল, তখন ইসরায়েলি ড্রোন তাদের মাথার উপর চক্কর কাটছিল। 2025 সালের ঈদ উল ফিতরের অভিজ্ঞতা আরো ভয়াবহ ছিল। গত বছরের 1 এপ্রিল মানে ঈদের দ্বিতীয় দিনে ইসরায়েলি বিমান হামলায় গাজায় 41 জন বেসামরিক মানুষ নিহত হয়। তার আগের দিন মানে ঠিক ঈদের প্রথম দিনে নিহত হয় 53 জন ফিলিস্তিনি। এই হামলাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং রাফা সীমান্তের পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর একটি অংশ ছিল। রমজান মাস জুড়ে অনাহার এবং বোমাবর্ষণের পর যখন একটি জাতি সামান্য আনন্দের সুযোগ খুঁজছিল, তখন জায়ানবাদী শক্তি তাদের উপর বৃষ্টির মতো আগুনের গোলা বর্ষণ করেছে। এবারের ঈদেও ইরানের উপর হামলার আশঙ্কা অমূলক নয়, বরং অতীতের ট্রেন্ড বলছে শুক্রবার যখন ইরানিরা ঈদের আনন্দে বা প্রার্থনায় মগ্ন থাকবে, তখনই বড় ধরনের হামলা চালিয়ে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারে আমেরিকা ও ইসরায়েল। কারণ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কাছে কোনো নির্দিষ্ট দিন বা তিথি পবিত্র নয়, বরং তাদের লক্ষ্য অর্জনই প্রধান। এরই মধ্যে ইসরায়েল আমেরিকা ইরানের স্কুল বা হাসপাতাল কোনো কিছু কি আক্রমণের লক্ষ্যবস্তু থেকে বাদ দিচ্ছে না। মিনাব স্কুলের ঘটনার পর ইরানিদের মনে এখন আর কোনো সংশয় নেই তাদের শত্রুরা স্কুল বা মসজিদের পবিত্রতা বজায় রাখবে কিনা। এমনিতে ট্রাম্প এখন এক গভীর সংকটে পড়েছেন। তার মিত্র দেশগুলো, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর অনেক সদস্য দেশ এই যুদ্ধ থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি বলেছেন এটি তাদের যুদ্ধ নয়। ট্রাম্পের রাজনৈতিক একাকিত্বের প্রধান কারণ হলো বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের নেতিবাচক প্রভাব। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা মার্কিন সাধারণ মানুষের জীবনও বিরূপ প্রভাব ফেলছে। এই রাজনৈতিক ও সামরিক সংকটের কারণে ট্রাম্প প্রশাসন বর্তমানে এমন একটি দ্রুত বিজয় বা কুইক ভিক্টরি খুঁজছে যা তাদের ঘরোয়া রাজনীতিতে স্থিতিশীলতা আনতে পারে। এই দ্রুত বিজয় অর্জনের নেশায় তারা ঈদের দিন বা যে কোনো বড় জামাতের সময় বড় ধরনের মারণাস্ত্র ব্যবহারের ঝুঁকি নিতে পারে। ট্রাম্পের পিস টু স্ট্রেংথ নীতি আসলে মধ্যপ্রাচ্যে এক নতুন অশান্তির দাবানল জ্বালিয়ে দিয়েছে। ইরানের মানুষ এখন বোমাবর্ষণ ও রাষ্ট্রীয় নিপীড়নের এক সাঁড়াশি আক্রমণের মধ্যে রয়েছে। অনেক পরিবার তেহরান ছেড়ে গ্রাম অঞ্চলে পালিয়ে গেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কিন্তু সেখানেও আকাশ থেকে নেমে আসা আগুনের গোলা তাদের পিছু ছাড়ছে না। ধর্মীয়ভাবে ঈদের নামাজ পড়া ওয়াজিব বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, কিন্তু যুদ্ধের এই ভয়াবহতায় জীবনের নিরাপত্তাই এখন প্রধান প্রশ্ন। মার্কিন ও ইসরায়েলি ড্রোনগুলো অবিরত আকাশ থেকে নজরদারি চালাচ্ছে এবং যে কোনো বড় সমাবেশকে তারা সামরিক হুমকি হিসেবে চিহ্নিত করে হামলা চালাতে পারে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতারের মতো পার্শ্ববর্তী দেশগুলো নিরাপত্তার স্বার্থে খোলা মাঠে ঈদের নামাজ নিষিদ্ধ করেছে এবং কেবল মসজিদের ভিতরে সীমিত পরিসরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে। আমেরিকা ও ইসরায়েল যদি শুক্রবার ঈদের দিন হামলা চালায়, তবে তা হবে মানবতা ও ধর্মের উপর এক চরম আঘাত। অতীতের সকল ট্রেন্ড এবং বর্তমান সামরিক গতিধারা বিশ্লেষণ করলে দেখা যায় শত্রুপক্ষ এই দিনটিকে তাদের কৌশলগত অগ্রগতির জন্য বেছে নিতে পারে, কিন্তু ইরানের জনগণ আজ আর আগের মতো ভীত নাই। তারা তাদের প্রিয় নেতাকে হারিয়েছে, তাদের সন্তানদের স্কুল ড্রেসের রক্তে রঞ্জিত হতে দেখেছে। এই শোক তাদের এখন শক্তিতে রূপান্তরিত হয়েছে। ঈদের নামাজে যখন তারা সমবেত হবে, তখন তাদের হাতে হয়তো তসবিহ থাকবে, কিন্তু তাদের হৃদয়ে থাকবে
প্রতিরোধের আগুন। ফাত্তা-2 এর মতো মিসাইলগুলো হয়তো তাদের আকাশ রক্ষা করবে না, কিন্তু তাদের একতা এবং আত্মত্যাগের মানসিকতা আগ্রাসনকারীদের জন্য এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়াবে। ট্রাম্প এবং নেতানিয়াহু হয়তো মনে করছেন তারা ইরানকে পিষে ফেলবেন, কিন্তু ইতিহাসের শিক্ষা হলো কোনো জাতিকে বোমা দিয়ে চিরকাল দাবিয়ে রাখা যায় না। শুক্রবার এই ঈদ হবে ইতিহাসের এক করুণ সাক্ষী। যদি আকাশ থেকে বোমা ঝরে তবে বিশ্ব দেখবে সাম্রাজ্যবাদের নগ্ন রূপ। আর যদি ইরান তার প্রতিরক্ষার মাধ্যমে এই পবিত্র দিনটিকে রক্ষা করতে পারে তবে তা হবে প্রতিরোধের এক নতুন মহাকাব্য। আমরা কেবল এইটুকু প্রার্থনা করতে পারি, ঈদের এই পবিত্র চাঁদ যেন ইরানিদের জন্য শান্তি ও বিজয়ের বার্তা নিয়ে আসে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।